বাংলাদেশে এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংস্কার, জুলাই আর নির্বাচন। কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের চিন্তা জঙ্গি আর সংখ্যালঘু নির্যাতন ঠেকানো। কারণ মার্কিন প্রশাসন থেকে এ নিয়ে কড়া বার্তা এসেছে অধ্যাপক ইউনূসের কাছে। মার্কিন চাপে এরই মধ্যে পাকিস্তানের তেহরিকি তালেবানের সাথে সংশ্লিষ্ট 6 জঙ্গিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার। সূত্রগুলো বলছে গত বছরের 5ই আগস্টের পর থেকে জেল ভেঙে পালিয়েছে 79 জন তালিকাভুক্ত জঙ্গি। গত 11 মাসে জামিন পেয়েছে 300-এরও বেশি। এদের মধ্যে 31 জনকে আবার গ্রেপ্তারের জন্য চাপ আছে মার্কিন প্রশাসন থেকে। কিন্তু অবাধে ছেড়ে দেয়া জঙ্গিদের আবার জেলে ফেরানোটা কি সহজ হবে ইউনূস প্রশাসনের জন্য? আবার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সম্প্রতি কড়া উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের ফেডারেল সংস্থা। তার পরপরই রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 28 জুলাই এই দুটি ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগের কথা অধ্যাপক ইউনূসকে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন। জঙ্গি আর সংখ্যালঘু নির্যাতন, এই দুই ইস্যুতে এখন অধ্যাপক ইউনূস প্রশাসনের ঘুম প্রায় হারাম হতে চলেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় বাংলাদেশের অন্তত 17টি কারাগারে হামলা হয়েছিল। সেসব কারাগারে থাকা জঙ্গিরা বিনা বাধায় তখন পালিয়েছিল। সংখ্যাটা ছিল 79, যার মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল 9 জন। আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও। আবার 5ই আগস্টের পট পরিবর্তনের পর গত 11 মাসে কমপক্ষে 23 জঙ্গিকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও আছে। মালয়েশিয়ান পুলিশ দেশটিতে সম্প্রতি 35 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, যাদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর লিঙ্ক আছে। গত 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন মার্কিন দূতাবাসের সেকেন্ড ইন কমান্ড মেগান বোল্ডেন। সূত্রগুলো বলছে বেশ কিছু জঙ্গির নাম দাম দিয়ে তাদেরকে ধরতে বলেছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আর জিএমপি কমিশনার বাংলাদেশে জঙ্গি দেখছেন না, ধরবেন কিভাবে? জিএমপি কমিশনার বড়জোর ছিনতাইকারী হিসেবে জঙ্গিদের দেখেন। তবে মার্কিন চাপে দেশটির তালিকাভুক্ত বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার চিফ শামীম মাহফুজকে গ্রেপ্তার করে। 14 জুলাই তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। 2018 সাল থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই শামীম মাহফুজকে নজরদারিতে রেখেছে। 2014 সাল থেকে এ নিয়ে শামীমকে বাংলাদেশের পুলিশ মোট 4 বার গ্রেপ্তার করলো। এই শামীমের সাথে আবার পার্বত্য চট্টগ্রামের জঙ্গি গোষ্ঠী কুকি চীনের বেশ ভালো সম্পর্ক আছে। সেখানে তার বাহিনী প্রশিক্ষণ নিয়েছে। সাভার থেকে ধরা হয় শামীমের সহযোগী আরো 5 জনকে। গ্রেফতারকৃতরা সবাই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর সঙ্গে সম্পৃক্ত, কিন্তু এদেরকে সুনির্দিষ্ট কোনো মামলায় নয়, 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর কারণও আছে, মার্কিন প্রশাসনের চাপে শামীমকে গ্রেপ্তার করতে বাধ্য হলেও শামীম ছাত্রাবস্থা থেকে বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে জড়িত, যে দলটি এখন ডক্টর ইউনূস প্রশাসনের মিত্রদের মধ্যে একটি। দর্শক, যেখানে জঙ্গি নেই বলে দাবি করছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আর ডিএমপি কমিশনার, সেখানে 26 জুলাই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসির একটি টিম ঢাকা থেকে গিয়ে শরীয়তপুরের ডামুডার বিশাপুরী এলাকায় হঠাৎ করে অভিযান চালায়। গ্রেপ্তার করে এক শিক্ষার্থীকে। তার কাছ থেকে বোমা বানানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে তার ভালো যোগাযোগ আছে। সূত্রগুলো বলছে জেল পলাতক ও জামিনে থাকা বেশিরভাগ জঙ্গি সরকারের নাগালের বাইরে। এমনকি তাদের অবস্থান সম্পর্কে সরকারের কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। কিন্তু মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে বাংলাদেশের জঙ্গিদের সাথে আইএস কিংবা টিটিপির মতো আন্তর্জাতিক জঙ্গি দলগুলোর সম্পৃক্ততা তারা জানতে পেরেছেন। বিষয়টি উদ্বেগের। সেই উদ্বেগ তারা বাংলাদেশ সরকারকে জানিয়েছিল, কিন্তু সরকার তেমন কোনো ব্যবস্থা না নেয় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সেখানে আবারও জঙ্গিদের গ্রেপ্তারের জন্য তাগাদা দেওয়া হয়েছে। বিশেষ করে বিগত সরকারের আমলে বান্দরবানের রুমা, থানচি ও রাঙামাটি থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 31 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের 24 সেপ্টেম্বর তাদের জামিন দেওয়া হয়।
এই ৩১ জনের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে মার্কিন প্রশাসন। সরকারের উপর চাপ এতটাই বাড়ছে যে এবার ডক্টর ইউনূসের দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে হঠাৎ করে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্সের অ্যাকশন ঘোষণা করা হয়েছে। অথচ এতদিন সরকার ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জঙ্গি নিয়ে এতদিন যা হয়েছে সেগুলো ছিল নাটক। কিন্তু চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে বৈঠকের পর অধ্যাপক ইউনূস বলছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না। কিন্তু এর ৩ দিন আগেও বোমা বানানোর সরঞ্জাম সহ এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সরকারের শীর্ষ মহল যখন জঙ্গিদের নিয়ে চিন্তিত, তখন পুলিশের বিশেষ শাখা থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। পুলিশের বিশেষ শাখা বা এসবির ওই সতর্কবার্তায় আশঙ্কা করা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে। তাদের এই ধরনের তৎপরতা ঠেকাতে ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশের আইজি বাহরুল আলম সাংবাদিকদের বলেছেন ১১ দিনের এই বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে তার কিছুই জানা নেই। শুধু জঙ্গি ইস্যু নয়, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ইস্যুটিও আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের ফেডারেল সংস্থা। জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। সেখানে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর কয়েকদিনের মধ্যে রংপুরের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এখন দেশি বিদেশি মিডিয়াতে ভাইরাল। রংপুরের গঙ্গাচড়ায় ধর্মীয় অবমাননার অভিযোগে ঘোষণা দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫টি বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়েছে। ঘোষণা শুনে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়েছিল, কিন্তু সেনাবাহিনী চলে গেলে পুলিশের উপস্থিতিতে চলে হামলা। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের উপর নিয়মিত বিরতিতেই চলে নির্যাতন। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ অন্তর্বর্তী সরকার। তারা এটাকে দেখছেন প্রেসার গ্রুপের ক্ষোভ হিসেবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চা গত ১০ জুলাই এক যৌথ সংবাদ সম্মেলনে জানায় ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত গত ১১ মাসে সারা দেশে ২,৪৪২টি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হামলায় ২৭ জন নিহত হয়েছে। সূত্রগুলো বলছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কড়া উদ্বেগ জানানো হয়েছে। বাংলাদেশকে সতর্ক করে দেওয়া হয়েছে জঙ্গি ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে যদি বাংলাদেশ সরকার ব্যবস্থা না নেয় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে পারে। অবশ্য অধ্যাপক ইউনূসের পুরো উপদেষ্টা পরিষদে মানবাধিকার কর্মীতে ভরপুর, কিন্তু দেশে মব সন্ত্রাসের জয় জয়কার চললেও তাদের মানবাধিকার বোধ তেমন একটা মাথা চাড়া দিতে দেখা যায় না। এখন দেখার বিষয় মার্কিন সরকারের চাপ কিভাবে সামলান ডক্টর ইউনূস ও তার পরিষদ। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের যে আইসিটি কোর্ট, যেটি যুদ্ধাপরাধের বিচারের জন্য বা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনার জমানায় গঠন করা হয়েছিল এবং একটা অ্যাক্ট তৈরি করা হয়েছিল এবং যেটা পার্লামেন্ট কর্তৃক আবার অ্যাপ্রুভ করা হয়েছিল। তো যেই কোর্টে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষ জামাতকে নাস্তা নাবুদ করার জন্য জামাতের শীর্ষ নেতাদের বিচার করেছিলেন এবং অনেককে ফাঁসিতে লটকিয়েছিলেন, ঠিক একই কোর্টে একই আদালতে তার বিচার হচ্ছে এবং তার যারা সহযোগী রয়েছেন, একেবারে যারা শীর্ষ গত ১৫ বছর ধরে তাকে নানাভাবে সহযোগিতা করেছে তাদেরকেও এই আদালতে বিচার করা হচ্ছে। এর মধ্যে শেখ হাসিনার বিচার চলমান। ইতিমধ্যে একটি মামলায় তার সাজা হয়েছে এবং অন্যান্য মামলাতে তাকে যেভাবে আইনের জালে ফেলা হচ্ছে তাতে করে তার মৃত্যুদণ্ড বা তার ফাঁসি শতভাগ নিশ্চিত করার জন্য এই কোর্ট সর্বোচ্চ যারা কলাকৌশলী আছেন তারা চেষ্টা চালাচ্ছেন। এই বাস্তবতায় যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হচ্ছে
সেটা হলো জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতায় রাষ্ট্রীয় বাহিনী যে নির্মমতা প্রদর্শন করেছে, যে গোলাগুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়েছে, গুম করেছে, হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি এবং অনেককে পাখির মতো গুলি করে মেরেছে, যে দৃশ্য আমরা দেখেছি, এই সকল কাজকর্ম শেখ হাসিনার মদতে হয়েছে, শেখ হাসিনার নির্দেশে হয়েছে। এরকম তথ্য এবং প্রমাণ এই কোর্টের যারা তদন্তকারী কর্মকর্তা তারা হাজির করেছেন। এবং এগুলো নিয়ে আসলে আমাদের যতটা না আগ্রহ বা এই সকল বিষয় নিয়ে আওয়ামী লীগের লোকদের মধ্যে কোনো রকম আতঙ্ক আমরা কখনো দেখিনি। আর এইগুলো নিয়ে শেখ হাসিনার ফাঁসি হবে, তাকে ফাঁসিতে লটকানো হবে, এটা একটা উত্তম কাজ হবে, বা দেশে একটা বিরাট বিচার হচ্ছে, এইগুলো না যতটা আলোচিত হয় তার চেয়ে শত শত গুণ বেশি আলোচিত হয় আজ শেখ হাসিনা কি ভাষণ দিলেন, তারপর তিনি কার সঙ্গে টেলিফোনে কথা বললেন, তিনি বাংলাদেশে কখন টুস করে ঢুকে পড়ার চেষ্টা করলেন, তাকে নিয়ে দিল্লি কি করছে, তিনি কি সেখানে ভালো আছেন নাকি তার অসুখ বিসুখ হয়েছে, তিনি দিল্লি থেকে কি লন্ডন যাবেন না সাইপ্রাস যাবেন, তারপর ইউনিট সরকার কি তাকে ফেরত আনতে পারবে কি পারবে না, এই সব মূলত শেখ হাসিনার যে জীবন এবং তার কর্ম, তার চিন্তা এবং তার চেতনা নিয়েই আমাদের গবেষণা করতে করতে দিন চলে যাচ্ছে। এর মধ্যে আমরা কখনো আতঙ্কিত হচ্ছি, কখনো শিহরিত হচ্ছি, কখনো বিরক্তি প্রকাশ করছি, আর কখনো বলার চেষ্টা করছি যে এখনো শেখ হাসিনা কথা বলে এর কি ভয় ডর নেই, আর এভাবে মানুষ কথা বলে এর কি কোনো অনুশোচনা নেই, আর এমনভাবে কথা বলে এর কি লাজ লজ্জা নেই। আর এই সমস্ত ঘটনা দেখে আমরা অনেকেই, আমাদের যাদের একটু লজ্জা শরম বেশি, আমরা একেবারে লজ্জায় গড়াগড়ি যাচ্ছি। তো এরকম যখন একটা অবস্থা চলছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক দুটো গণমাধ্যম, প্রথমে বিবিসি, এরপরে আল জাজিরা, তারা একটি রিপোর্ট ছেপেছে বা প্রকাশ করেছে। বিবিসির যেটা কেন্দ্রীয় অফিস, বিবিসি ইন্ডিয়া আছে, বিবিসি বাংলা আছে, সারা দুনিয়া আছে, তো এটা বিবিসি বাংলা বা বিবিসি ইন্ডিয়া নয়, সেটা হলো একেবারে বিবিসি হেডকোয়ার্টার। তারা তাদের যে টেলিভিশন, রেডিওতে নয়, টেলিভিশনে শেখ হাসিনার বিরুদ্ধে একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং একই প্রতিবেদনটি আরও তথ্য উপাত্ত দিয়ে আরও স্ট্রং করে শেখ হাসিনাকে ভিলেন বানানোর জন্য, তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ওই আল জাজিরার রিপোর্টটি তৈরি করা হয়েছে। এখন বাংলাদেশ এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, দেশের বাইরে আলোচনা হচ্ছে, ভেতরে আলোচনা হচ্ছে, এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে এই আল জাজিরা বা বিবিসির যে রিপোর্ট, এই রিপোর্টটি নিয়ে সংক্ষেপে কিছু একটা বলে নিই। প্রথমত হলো এই রিপোর্টটা কারা কারা দেখেছেন, একটু বুকে হাত দিয়ে আপনি একটু চিন্তা করেন। রিপোর্টের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছেন, আমি যাদের সাথে আলাপ করেছি আমাদের দেশের 1% লোকও এই রিপোর্ট দেখেনি। আর যারা এরকম একটা রিপোর্ট হয়েছে, এই 1% লোক যারা হালকা পাতলা দেখেছে, এদের মধ্যে আবার 100 জনের মধ্যে মাত্র একজন লোক রিপোর্টের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছে। তাহলে কি হলো, প্রতি 10,000 জনের মধ্যে একজন লোক এই বাংলায় আল জাজিরা এবং বিবিসি রিপোর্টটি এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখেছে। আর যারা দেখেছেন তারা এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সি করেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানে যাকে বলা হয় দৃষ্টান্তমূলক শাস্তির আওয়াজ তুলেছেন। এরকম একটা মিছিল হয়নি এই ঢাকা শহরে, মানে এই বিবিসি এবং আল জাজিরার রিপোর্টের পরে প্রথমত একটা মিছিল হয়নি, ফলে প্রতিবাদটিতে আগুন লাগেনি। দ্বিতীয়ত হলো, যাদের সঙ্গে একান্তে আলাপ আলোচনা করেছি তারা সবাই বলেছেন আর নতুন কি, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তিনিই তো গুলির নির্দেশ দিবেন, তিনি ছাড়া গুলির নির্দেশ কে দিবেন, তারেক জিয়ার কথায় তো আর সেনাবাহিনী গুলি করবে না, জামাতের আমিরের কথাই করবে না, কিংবা ওবায়দুল কাদের সাহেবের কথায় তো আর পুলিশ গুলি করবে না। এখানে পুলিশ, আর্মি যারাই গুলি করেছে, এখানে যে বাহিনী প্রধান যারা আছেন তারা অনেক সময় সহযোগী করেন, আর সেখানে তাদের যেটা কেন্দ্রীয় কমান্ড থাকে, সেই কমান্ডের মাধ্যমে অবশ্যই সেই অনুমতিটা শেখ হাসিনার কাছ থেকে এসছে এবং শেখ হাসিনা এই কাজগুলো করছেন। এটা গত 15 বছর ধরে আমরা জানি, তিনি গুম করছেন, তিনি ক্রস ফায়ার করছেন, তিনি জঙ্গি নাটক সাজাচ্ছেন, তিনি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে রাখার জন্য যে গত 15 বছরে দমন এবং পীড়ন চালিয়েছেন, এটা বাংলাদেশের একটা তেলাপোকাও বুঝতে পারে এবং তারাও জানে। এবং এত কিছু জানার পরেও বিশ্ব গণমাধ্যম, আন্তর্জাতিক অঙ্গন,
বিশ্বের যত সব রাষ্ট্রনায়ক তারা শেখ হাসিনার পিছু পিছু ঘুরেছেন স্বার্থের জন্য, দাবিদারির জন্য, প্রয়োজনে অপ্রয়োজনে। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় নোবেল লরিয়েট, সারা দুনিয়া ঘুরছেন। তারপর এই এত ভালো ভালো মানবতাবাদী কাজকর্ম করার চেষ্টা করছেন এই বাংলাদেশে। শেখ হাসিনার বিচারের চাইতে আর বড় কি হতে পারে? কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান তো তাকে পাত্তা দিচ্ছেন না। কোনো দেশ বাংলাদেশকে নতুন মর্যাদায় উন্নীত করছে না, যে একটা নতুন বিপ্লব হলো, গণতন্ত্র হলো, সেখানে যারা এলেন ক্ষমতায় তারা গণতন্ত্রের মানুষপুত্র, তারা বিপ্লবের বরপুত্র, এই সম্মানে অভিহিত করে বিশ্বের কোনো দেশ তো তাদেরকে ওভাবে গণ্য করছেন না। তো ফলে কি হলো, এই যে শেখ হাসিনাকে নিয়ে যে বিবিসি রিপোর্ট বা আল জাজিরা রিপোর্ট, এটা আমাদের জনমনে এটা নিয়ে কোনো, যাকে বলা হয়, উত্তেজনা নেই, নির্বিকার, ভাবনাহীন। তারা বরং দৈনন্দিন যে তাদের কষ্ট বেদনা, তারপর দৈনন্দিন তাদের যে ক্রোধ, এগুলো নিয়ে তারা ব্যস্ত। সমন্বয়ক নামধারী 5 জন যুবক, আওয়ামী লীগের এক সাবেক এমপি, তার বাসায় গিয়ে তার স্বামীর কাছ থেকে চাঁদা চেয়েছে এবং তাদেরকে ধরা হয়েছে। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় খবর। আল জাজিরার খবর, এই খবরের যে গুরুত্ব, তার 1 লাখ ভাগের 1 ভাগও এই বাংলাদেশে আল জাজিরার এই শেখ হাসিনা বিরোধী যে বক্তব্য, এটি যাকে বলা হয় আলোড়ন সৃষ্টি করতে পারেনি। তার চেয়ে যে গুলশানে চাঁদাবাজ, তাকে ধরা হলো, তাকে চড়থাপ্পড় মারা হলো, পুলিশ সে মুখ দেখাতে চাচ্ছে না, পুলিশ তার চুলের মুঠি ধরে বা ঘাড় ধরে বা থুতনি ধরে তার মুখ উঁচু করে এই ক্যামেরার সামনে তুলে ধরছে। এই দৃশ্যগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তাদেরকে ডিম মারা হচ্ছে, কোর্টে লাঞ্ছিত করা হচ্ছে, এবং অন্যান্য যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা রেগে মেগে একেবারে মানে অস্থির। এই রাগ আল জাজিরার রিপোর্ট বা বিবিসি রিপোর্ট প্রকাশ করার পর ঢাকার রাজপথে যদি আমরা দেখতাম শেখ হাসিনার কুশপুত্তলিকা দেওয়া হচ্ছে, তার মূর্তি বানিয়ে সেখানে ডিম ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে, এটা বোঝা যেত যে এটা একটা পাবলিক রিয়াকশন। সেই পাবলিক রিয়াকশন কিন্তু হচ্ছে না। এই গেল এক পার্ট। 2 পার্ট হলো, বা দ্বিতীয় পর্ব যেটি হলো, সেটা হলো এই বিবিসি রিপোর্ট এবং আল জাজিরার রিপোর্ট। এটা নিয়ে আওয়ামী লীগ কী ভাবছে বা শেখ হাসিনা কী ভাবছে। আমার সিক্স সেন্স যেটা বলছে সেটা হলো, এই ধরনের সাংবাদিকদেরকে নিজের দরবারে রেখে তাদেরকে নানা রকম ফুড ফরমাস দিয়ে গত 15 বছর শেখ হাসিনা কাউকে রাজা বানিয়েছেন, কাউকে প্রজা বানিয়েছেন, কাউকে ভিলেন বানিয়েছেন, কারো জীবন তছনছ করে দিয়েছেন। এরপর তার অনুগত তাবেদার লোকদেরকে দিয়ে তিনি পত্রপত্রিকা গণমাধ্যম বের করেছেন। তিনি সাংবাদিকদের প্লট দিয়েছেন এবং তাকে খুশি করার জন্য সাংবাদিকরা তারেক রহমান সাহেবের নাম পর্যন্ত উচ্চারণ করেনি, জামাতের নাম পর্যন্ত উচ্চারণ করেনি। এমনকি মানে বিএনপি পন্থী যে সকল টেলিভিশন ছিল, বিএনপির মালিকদের যে সকল পত্রপত্রিকা ছিল, জামাতের মালিকদের যে সকল পত্রপত্রিকা ছিল, সেখানে একবারও বিএনপি জামাতের নাম উচ্চারণ করার মতো মানুষ এই 2024 সনের জুলাই আগস্টে ছিল না। এটা হলো বাস্তবতা। ফলে সংবাদপত্র কি, সাংবাদিক কি, এখানে কিভাবে কাজ হয়, কিভাবে কাজ করা হয়, এবং এখানে যা কিছু হয় এটার ইফেক্ট, সাইড ইফেক্ট, আফটার ইফেক্ট কি হয়, এটা রাজনীতিবিদদের মধ্যে শেখ হাসিনার চাইতে ভালো বুঝেন না। কি করে আল জাজিরাকে কেনা যায়, কি করে চাং ভাড়া করা যায়, কিভাবে সাংবাদিকদেরকে ঘুষ দিতে হয়, কিভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয়, এই পুরো জিনিসগুলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন তারা যেভাবে মুখস্থ করেছে, যেভাবে তাদের নখদর্পণ, ওভাবে এখন বর্তমান যারা সরকার চালাচ্ছে তারা তাদের কাছে এখনো শিশু, ওই পর্যায়ে যেতে পারেনি। ফলে আল জাজিরার যে রিপোর্ট, এই রিপোর্টটা কিভাবে হয়েছে, এর পিছনে কারা কারা আছে, এর পিছনে কোনো অর্থযোগ আছে কিনা, কত টাকা খরচ হয়েছে, কাকে দেওয়া হয়েছে, কোন চ্যানেলে গেছে, ইত্যাদি জিনিসগুলো যদি কিছু হয়ে থাকে আওয়ামী লীগ এটা মুখস্থ বলে দিতে পারে। তো কাজেই এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না, এটাই তো স্বাভাবিক। 2 নম্বর হলো যে এই ধরনের রিপোর্ট যখন হয়, এই রিপোর্টের ফলে সেটা ইকোনমিস্ট হোক, আল জাজিরাতে হোক বা টাইম ম্যাগাজিনে হোক, এ থেকে কোনো দেশের সরকার বা বিরোধী দল বা যাদের বিরুদ্ধে হয়, যাদের পক্ষে হয়, তাদেরকে আসলে কোনো লাভ হয়? আওয়ামী লীগ তাদের ইতিহাস থেকে যেটা জেনেছে যে এতে কোনো লাভ হয় না। যারা করেছে, অর্থাৎ যারা বিনিয়োগ করে এই ধরনের কর্মকাণ্ড করে, কাউকে পত্রপত্রিকায় নেতা বানিয়ে, কাউকে ভিলেন বানিয়ে আসলে সেই লোকের একটা পশমও স্পর্শ করা যায় না। সে বরং ডে বাই ডে বেপরোয়া হয়ে পড়ে। আমরা বাংলাদেশের সবাই মিলে বদির বিরুদ্ধে, আব্দুর রহমান বদি ওরফে ইয়াবা বদির বিরুদ্ধে কত কিছু লিখলাম।
আমরা সবাই মিলে সারা বাংলাদেশ গত 15 বছর ধরে চিৎকার করলাম সালমান রহমানের বিরুদ্ধে। তাকে বানিয়ে ফেললাম, কি বানিয়ে ফেললাম? তাকে বানিয়ে ফেললাম হলো দরবেশ। এরপর আমরা ইসলামের বিরুদ্ধে এত কথা বললাম, আমরা সামিট গ্রুপের বিরুদ্ধে এত কথা বললাম, অন্যান্য অনেক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা নানা কথাবার্তা বললাম, আমরা হারুনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু আলটিমেটলি দেখুন তো, এই সমস্ত লোকের একটা পশম কেউ আমরা এখন পর্যন্ত টাচ করতে পেরেছি কিনা? তারা যার যার জায়গায় আগের মতোই আছে। কিছু ক্ষতি হয়েছে তাদের, কিন্তু আবার এই ক্ষতিগুলো পুষিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা সালমান এফ রহমানের কোম্পানি চালাতেন, সালমান এফ রহমান চালাতেন, সেটা কি বন্ধ হয়েছে? এলএনজি কারা আমদানি করেন? সালমান এফ রহমান এবং নসরুল হামিদ বিপু তার কোম্পানির টোটাল এলএনজির কাজটা করতেন। এখন সেটা কি তারেক রহমান সাহেব করেন, গিয়াসুদ্দিন আল মামুন করেন, বা আব্দুল্লাহ আল মিন্টু করেন? আমি জানি না, দেখেন, খোঁজ নিয়ে দেখেন। তারপরে আদানির এই কাজ কারা করেন? ওই যে আপনারা বলছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তার এজেন্ট টিউলিপ সিদ্দিকী, সেখান থেকে 60,000 কোটি টাকা তারা কমিশন নিয়েছেন, ভালো কথা, মেনে নিলাম। তো সেই জায়গাটা এখন এনসিপির কেউ ঢুকতে পেরেছে? তাহলে এই যে এত অপপ্রচার, এত বিজ্ঞাপন, এত দুর্নাম, এত বদনাম, আলটিমেটলি যাদের বিরুদ্ধে করা হচ্ছে তাদের একটা পশমও এখন পর্যন্ত আমরা স্পর্শ করতে পারিনি। এটা হলো রিয়ালিটি। 2 নম্বর হলো যে পত্রপত্রিকা আপনার যাই আসুক না কেন, সংবাদপত্র যাই আসুক না কেন, যখন আদালতে বিচার হবে সেখানে আপনার ডকুমেন্ট লাগবে, বিচারিক দলিল লাগবে, বিচারিক প্রমাণ লাগবে। এর বাইরে শেখ হাসিনা বা অন্যান্য যে সকল আসামি তাদের একটা পশম স্পর্শ করা যাবে না। এরকম যদি আল জাজিরার মালিক, সিএনএন এর মালিক, তারপরে বিবিসির যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, তারা যদি বাংলাদেশে এসে কপাল মানে সে গুতাতে গুতাতে রক্ত বের করে ফেলে, তাতে কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত এই সকল মামলার তদন্তকারী কর্মকর্তা তারা উপযুক্ত কোনো প্রমাণপত্র শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করতে না পারেন। এমনকি এই ধরনের পত্রপত্রিকার রিপোর্ট সাধারণত এরকম বিচারের ক্ষেত্রে যাকে বলা হয় সাহায্যকারী দলিল হিসেবে ব্যবহৃত হয় না। এটা মানুষকে শুধুমাত্র উত্তেজনা করা। তৃতীয়ত, এটা আওয়ামী লীগের জন্য একটা শুভ ফল বয়ে নিয়ে আসবে, এই কারণে যে এই প্রচার এবং প্রোপাগান্ডার ফলে আওয়ামী লীগের নাম, শেখ হাসিনার নাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে এবং বলা হচ্ছে যে ইয়েস, তার এখনো গুরুত্ব রয়েছে। ক্ষমতা হারানোর পরে সাধারণত কাউকে নিয়ে পৃথিবী এত মাথা ঘামায় না। তো যেহেতু শেখ হাসিনাকে নিয়ে মাথা ঘামানো হচ্ছে, শেখ হাসিনাকে টার্গেট করে এখনো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে, যেটা সে ক্ষমতায় থাকতেই ব্যবহৃত হতো না। তো কাজেই আগামীতে রাজনীতিতে ক্ষমতার যে রসায়ন, সেখানে শেখ হাসিনার যথেষ্ট গুরুত্ব রয়েছে, ভূমিকা রয়েছে, এবং সেটা যদি না থাকতো তাহলে এই সময়টিতে শেখ হাসিনাকে নিয়ে এইভাবে কেউ রিপোর্ট করতো না। তো কাজেই এই যে এই রিপোর্ট, সেই রিপোর্টের ফলে শেখ হাসিনা যারা বিরোধী লোকজন, তারা নিজেদের অজান্তে তাদের যে আতঙ্ক, তাদের যে ভয় শেখ হাসিনাকে কেন্দ্র করে, সেই ভয়টা তারা প্রকাশ করে ফেলেছে। অন্যদিকে আওয়ামী লীগ এবং যারা রয়েছেন তারা এই ধরনের রিপোর্ট প্রকাশের আগে যেভাবে ভীতর সন্ত্রস্ত ছিলেন, এখন এই রিপোর্ট প্রকাশের পর তাদের সাহস অনেক অনেক বেড়ে গেছে। আমাদের দেশে দেখবেন একটা মানুষ কাপড় পরে থাকে, আপনি যে টান দিয়ে তার লুঙ্গিটা খুলে ফেলেন, তো প্রথমে সে একটু লজ্জা পাবে, তারপরে সে কিন্তু ঠিক উলঙ্গ হয়ে ঘুরতে থাকবে। এখন শেখ হাসিনা গুলি করেছেন, গুলি তারপরে শেষে করার হুকুম দিয়েছেন, তিনি সব কাজের জন্য দায়ী। এটা একটা কভার জিনিস ছিল এবং এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের লাজ ছিল, লজ্জা ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল, এবং সেটা যখন আমরা ওপেন করে দিয়েছি এবং জনগণ বা যারা রাজনীতিতে রয়েছেন তারা যখন এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ আলোচনা করছেন, তখন আওয়ামী লীগের যে স্বাভাবিক লাজ লজ্জা, সংকোচ, ভয়, দ্বিধা, শঙ্কা, এই সব জিনিসগুলো কর্পূরের মতো উঠে গেছে এবং তারা এখন বেপরোয়াভাবে বলা শুরু করবে যে হ্যাঁ, ঠিকই তো করেছে, এটা ছাড়া কি দেশ শাসন করা যায়? শাসন করার জন্য তো এই জিনিসগুলো লাগবে, তো এটা তো করেই 15 বছর দেশটাকে এত সুন্দর পর্যায়ে সে রেখেছে। অর্থাৎ তার অপরাধটাকে সে তখন তার যে কর্ম, সেই কর্মের যুক্তি হিসেবে সে উপস্থাপন করবার সুযোগ পাবে এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার ফলে। আশা করি যারা এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার শিকার হয়েছে তারা, এবং যারা এই ধরনের প্রচার প্রোপাগান্ডার আয়োজন করেন, বিনিয়োগ করেন, তারা সকলেই সার্বিক পরিস্থিতি বুঝে আগামীতে এই ধরনের প্রচার প্রোপাগান্ডার ব্যাপারে আরও সতর্ক হবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।